কয়েকদিনের ব্যবধানে ফের গ্যাস সংকট। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি কবে ঠিক হবে জানা নেই সরকারের। সাভারে দিনভর বোমা আতঙ্ক, উদ্ধারের পর নিষ্ক্রিয়। বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে উদ্বেগ। শাহাবুদ্দিনে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব। বিপ্লব সহ 6 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদেরকে তুলোধুনো প্রসিকিউশনের। তারা যখন রাষ্ট্র পরিচালনায় থাকতো বা থাকেন, তো তখন তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। 3 পার্বত্য জেলায় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি, পাচারের অর্থ ফেরাতে এপিজির সাথে ঢাকার চুক্তি। এবং টাইগার ক্যাঙ্গারু লড়াই শুরু কাল। 23 বছর পর অজিদের মাটিতে টেস্ট। 5 দিনই টিকে থাকতে চায় বাংলাদেশ। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনামগুলো, সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ, নাজদিন নাসিদুল্লাহ। কয়েকদিনের ব্যবধানে আবারও তীব্র গ্যাস সংকট শুরু হয়েছে। ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। 25 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ কমে গেছে। স্বাভাবিকভাবেই মানুষের ভোগান্তি হচ্ছে, আর এই ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানাতে সক্ষম হননি। হন্যে হয়ে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটে চলা, তাতে ফুরিয়েছে অবশিষ্ট জ্বালানিটুকুও। বাধ্য হয়ে ঠেলে গাড়ি নিতে হচ্ছে রেন্টেকার চালক হুমায়ুন কবিরকে। তেল দিয়ে গাড়ি চালাই তো আর আমার পোষাইবে না, কারণ আমার এটা তো আর প্রাইভেট না, আমি বড় লোক না। আমি হয়েছি যে রেন্টে চালাই, ওভারে চালাই। আমার ভাড়া মারতে হইলে তো গ্যাসে মারতে হয়, কারণ ওভারে তো আর আপনি গ্যাস ছাড়া তেলে চালাইয়ে মারা যায় না। গ্যাস সংকটে তার মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে আরও অনেককে। পাম্প ম্যানেজার বলছেন গ্যাসের চাপ কম থাকায় কমছে বিক্রিও, পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তেল দিয়ে পোষায় না, এই জন্য গ্যাসে এসে দিয়ে আরেক সমস্যা। 4 ঘন্টা উপরে হয়েছে, লাইন দিয়ে ওদিক দিয়ে ঘুরে শিখ দিয়ে আসে ওদিক দিয়ে। বাধ্য হয়ে আমরা এখন পেট্রোলে চালাইতেছি, অকটেনে চালাইতেছি। এইভাবে যেখানে আমাদের সেল 6-7 লাখ 8 লাখ হয়, সেখানে আমাদের 2-2.5 লাখের আমাদের ইয়ে হয়। এখানেই তো বোঝা যাচ্ছে যে আমাদের যে সেলে বা ইয়েতে হ্যাম্পার হচ্ছে। তারপর আমার কর্মচারীগুলো বসে বসে ঘুরতেছে, কোনো কাজ নাই। গ্যাস ও বিদ্যুৎ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট সমাধানে আপ্রাণ চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান টার্মিনালে খালাস করা যাচ্ছে না গ্যাসের কার্গো। আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল চলছে আংশিক সক্ষমতায়। পুরো সক্ষমতায় চলতে প্রায় 72 ঘন্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা চ্যালেঞ্জের। বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। এবং এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। বিদ্যুৎ খাতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে জানিয়ে আশার বাণীও শোনালেন প্রতিমন্ত্রী। আমরা একটা কৌশল দিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে দিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। তার অভিযোগ, গ্যাস বিদ্যুতের চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী সমাধানের পথে হেঁটেছে বিগত সরকারগুলো, সেজন্যই পড়তে হয়েছে এমন পরিস্থিতিতে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। এদিকে গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 2031 সালের মধ্যে আরও 150টি কূপ খনন আর মেরামতের পরিকল্পনা করেছে বাপেক্স। বিশেষজ্ঞরা বলছেন দেরিতে হলেও এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। দেলাওয়ার দোলন রিপোর্ট করেছেন এই নিয়ে।
দেশে গ্যাসের মোট চাহিদার সিংহভাগই আমদানি নির্ভর, যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা সহ নানা কারণে কমছে যোগান। সংকট উত্তরণে দেশীয় উৎসে মনোযোগী সরকার। উদ্যোগ নিচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে 2টি এবং সুনেত্রায় নতুন কূপ খননের। সফল হলে জাতীয় গ্রিডে দিনে যোগ হবে প্রায় ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২০২৮ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাপেক্স ও পেট্রোবাংলা। খরচ হবে ৭২৯ কোটি ২২ লাখ টাকা, যেখানে সরকারি অর্থায়ন ৫৮৩ কোটি ৩৭ লাখ এবং বাপেক্সের নিজস্ব তহবিল ১৪৫ কোটি ৮৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে কূপ 3টিতে মজুদ আছে ৭১১ বিসিএফ গ্যাস, যার সম্ভাব্য বাজার মূল্য ১,২০,৮৫১ কোটি টাকা। প্রকল্পের আওতায় অধিগ্রহণ হবে 10.61 একর জমি। লাগবে দেশি বিদেশি ড্রিলিং সরঞ্জাম। ৩,৪০০ মিটার গভীরতায় বেগমগঞ্জ 6 এবং 5,৩০০ মিটার গভীরতায় খনন করা হবে সুনেত্রা 2 কূপ। বেগমগঞ্জ এবং সুনেত্রার যে 35 MMCF আসলে কিছুটা স্বস্তি। এটা 711 BCF এর মজুদের কথা পূর্বাভাস বলা আছে, নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না, কারণ এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো ড্রিলিংটা কতখানি ডিপ এরিয়া জুড়ে হচ্ছে, ফ্লো টেস্ট একটা বিষয় বলে, এটা সার্টিফিকেশন। 3টা জায়গায় যদি আমরা দরকার হয় তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি 711ই আমরা ব্যবহার করতে পারবো। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 29টি। এর 20টির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে 58 TCF-এ। ইমার্জেন্সি পরিকল্পনার আওতায় এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করার মতো রেগুলেটরি ক্ষমতা সরকারের নেই। 2031 সালের মধ্যে 150 কূপ খনন ও মেরামতের পরিকল্পনা বাপেক্সের। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। সাভারে আজ দিনভর ছড়িয়েছে বোমা আতঙ্ক। সাধাপুরে উদ্ধার হয়েছে যে প্রেসার কুকারের শক্তিশালী বোমাটি, সেটি উদ্ধারের পর ফাঁকা স্থানে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। এদিকে বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় জনমনে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এই বিস্ফোরণ বলে দেয় কতটা বিধ্বংসী ছিল বোমাটি। বিকট শব্দে প্রকম্পিত সাভারের সাধাপুর ঘোড়া মসজিদ এলাকা। জানা যায় বুধবার সকালে সাধাপুর ঘোড়া মসজিদের মাঠে অজ্ঞাত 3 জন প্লাস্টিকের ড্রাম রেখে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে বোমা সদৃশ প্রেসার কুকারটি বের করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। ঘোড়া মসজিদের মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। ব্যাটারি চালিত অটো রিক্সাতে করে 2 জন লোক আসছেন, আইসা ওনারা এই ড্রামটা ওখান থেকে উঠায় নিয়ে গেছে। খুব তড়িঘড়ির মধ্যে 15 সেকেন্ডের মধ্যে তারা রিক্সাটা থেকে ড্রামটা নিয়ে গেছে। ঘাসের মধ্যে যদি যা দেখি তো একটা ড্রাম, প্লাস্টিকের ড্রাম বার করে যদি ওখান থেকে বার করে আস্তাত লিয়ে গেছি, আস্তাত লিয়ে যা বার করে যদি দেখি ওই যে আপনাকে বোম। আমরা পুরো এলাকাটা কর্ডন করে রাখছি, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। এর আগে মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার 4 তলা একটি ভবন থেকে 5টি বিস্ফোরক ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় একজনকে। গত 31 জুলাই আশুলিয়ায় একটি চায়ের দোকানেও প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদালতের প্রধান ফটকে বুধবার কর্মব্যস্ত সময়ে হঠাৎ কিছু একটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে, তবে হতাহত হয়নি কেউ। একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে। কাদা সিটা মহিলাদের গায়েটা মাইখা গেছে, মাইখা যাওয়ার পর তারপর আতঙ্কে সবাই দূরে সরিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। ঘটনাস্থলে পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। বিস্ফোরিত বস্তুর নমুনা সংগ্রহ করেছেন তারা। মাফতুহা মিলি, চ্যানেল 24। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন কমিশন, কথা জানিয়েছেন দুদক সচিব
সাইদুর রহমান খান। তিনি বলেছেন এখন দুদকে কোনো কমিশন নেই, আর এই ধরনের অভিযোগ নতুন কমিশনের মাধ্যমেই গ্রহণ করা হবে। আমাদের কমিশন এই মুহূর্তে নাই, এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালেও এখনও তা কানে আসেনি সরকারের, একথা জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ ৭১-এর ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে। কর্মস্থলে অনুপস্থিতির কারণে পুলিশের একসময় দাপুটে ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। তারা হচ্ছেন ডিএমপি সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি। ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার আখ্যা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বললেন এদেশে তার মতো রাজনীতিবিদের আর যেন জন্ম না হয়। এদিন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং ডিবি হারুনের ফোন আলাপ। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশ দলীয় নেতাকর্মীদের পৌঁছে দিতেন ওবায়দুল কাদের। এদিন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও ডিবির হারুনের ফোনালাপ। সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করায় হারুনের উপর শেখ হাসিনার নাখোশের তথ্য উঠে আসে ফোনালাপে। নির্দেশ দিতে সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ, সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএমকে একটা কথা বোঝাই বলেন তুমি নিজেই করো। স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, আর বাইরে এক বিন্দু করে। পরে চূড়ান্ত যুক্তি উপস্থাপনে চিফ প্রসিকিউটর বলেন ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আরাফাত সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা এত মৃত্যুর দায় এড়াতে পারে না। ২৯ সাক্ষী স্বাক্ষর প্রমাণের দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের তিনি একবার বলেছিলেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট, আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে দেখামাত্র গুলি বা শুটের সাইটের মতো সিদ্ধান্ত সরকার নিয়েছে। আদালতের কাছে বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগ নেতারা নিজেদের প্রথম শ্রেণীর নাগরিক মনে করতেন, বাকি সবাইকে করা হতো তুচ্ছতাচ্ছিল্য। একই কাজ করেছেন ডক্টর জাফর ইকবাল, ঘৃণা ছড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই তারা যখন রাষ্ট্র পরিচালনায় থাকতো বা থাকেন তো তখন তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। এই মামলার শেষ শুনানিতে ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন জুলাইয়ে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কারণ তিনি গেল বছর ৩ পার্বত্য জেলায় চাঁদাবাজি হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৪০০ কোটি টাকা বেশি। পাহাড়ে গাছ কাটা, মোবাইল টাওয়ার নির্মাণ, জমি কেনা বেচা সহ ব্যবসা বাণিজ্যের জন্য দিতে হচ্ছে চাঁদা। প্রশাসন সবই জানেন, কিন্তু তারপরও তারা নির্বিকার। সহকর্মী ফয়সাল হোসেন এই রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন মুখতার হোসেন। সাদা মেঘের ভেলায় চড়ে পরম স্নিগ্ধতার সূর্য যেখানে ঘুম ভাঙায় সেটি সাজেক উপত্যকা। রাঙামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম সীমান্তের এই উপত্যকা পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য।
যেখানে নিরিবিলি কাটানো একটি ভোর বা বিকেল যে কারোর জন্যই হতে পারে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। সাজেক রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত সহজ, কিন্তু এই যাতায়াতে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর হামলা চাঁদাবাজির ভয় নিত্যসঙ্গী। তাই সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে পর্যটকদের পৌঁছে দেওয়া হয় সাজেকে। জনপ্রিয় এই পর্যটন স্পটে আছে ছোট বড় প্রায় শতাধিক কটেজ রিসোর্ট। কিছু মালিকরা জানায় চাঁদা ছাড়া ব্যবসা করা কঠিন সাজেকে। তারা হলো গিয়ে ঠিকাদারদেরকে চাঁদা দাবি করে, 5% 10% টাকা দাবি করে। তো দাবি করার পরে দেখা যায় যে আপনার ওরা দিতে যদি অক্ষম হয় অথবা না দিতে চায়, তখন কিন্তু তারা কি করে ওই যে অপহরণ করে নিয়ে যায়। চাঁদাবাজির বিস্তার শুধু সাজেকে নয়, আছে খাগড়াছড়ি শহরেও। ব্যবসার ধরন বুঝে দিতে হয় চাঁদা। অভিযোগ আছে প্রশাসন সব জেনেও অনেকটা নীরব ভূমিকা পালন করে। গেল বছর একটি মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ করতে গেলে 80 কোটি টাকা চাঁদা চাওয়া হয়। না দেয়ায় তুলে নিয়ে যাওয়া হয় টাওয়ারের কর্মীকে, বিচ্ছিন্ন করে দেওয়া হয় সব টাওয়ারের সংযোগ। পরে চাঁদা দিয়ে ফের সংযোগ স্থাপন করা হয়। AK-47 নিয়ে তারা ঘোরাফেরা করে এবং আরও অত্যাধুনিক যে অস্ত্র আছে তাদের কাছে তারা সেটা কি করতেছে, ইনস্টল করতেছে এবং তারা সেটা দিয়েই এই পার্বত্য অঞ্চলের যে ব্যবসায়ী আছে তাদের কি করে, তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কি করে হাতিয়ে নেয়, চাঁদা নেয়। স্থানীয় পুলিশ ও প্রশাসন বলছে কেউ কোনো অভিযোগ করে না তাদের কাছে, ফলে নেওয়া যায় না ব্যবস্থা। যার কাছে যখন যে চাঁদা চাইবে সুনির্দিষ্ট তথ্য যদি তাৎক্ষণিক দিয়ে থাকে, আমরা সাথে সাথেই সেই অভিযানগুলো পরিচালনা করি যেন সেই চাঁদাবাজকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করা যায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে 3 পার্বত্য জেলায় 700 কোটি টাকা চাঁদা আদায় করেছিল সন্ত্রাসী সংগঠনগুলো, যা গেল বছর বেড়ে দাঁড়িয়েছে 1100 কোটি টাকার কাছাকাছি। পাহাড়ি ও বাঙালির সম্পৃক্ততা রক্ষা এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে চলমান পরিস্থিতি। তবে পাহাড়ে চরমপন্থী সংগঠনগুলোর চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার এখনই ঠেকানো না গেলে সামনে পরিস্থিতি হতে পারে আরও অনেক কঠিন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। পাচারের অর্থে এড়ানো যাচ্ছে না সন্ত্রাসী কার্যক্রমের ঝুঁকি, যে আমলে নিয়ে অর্থ পাচার রোধ এবং ফেরাতে উদ্যোগী সরকার। চুক্তি করেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজির সাথে। নেওয়া হচ্ছে আইন সংশোধন এবং এনজিও কার্যক্রম পর্যবেক্ষণে উদ্যোগও। ইমদাদ হক বিস্তারিত জানাবেন। নানামুখী উদ্যোগের পরও নিত্য নতুন কৌশলে বেড়েছে অর্থ পাচার। গেল 1.5 দশকে যা ছাড়িয়েছে 28 লাখ কোটি টাকা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাচার হয়েছে বেশিরভাগ অর্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, অর্থ পাচারের গন্তব্য হিসেবে বাছাই করা হয়েছে 10টি দেশ। কাজ করছে বিভিন্ন সংস্থার সদস্যদের নিয়ে গঠিত 11টি দল। 142টি মামলার মধ্যে 16টির চার্জশিট, রায় মিলেছে 6টির। দেশে বিদেশে জব্দ করা হয়েছে প্রায় 77,000 কোটি টাকার সম্পদ। অর্থ পাচার রোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির প্রতিবেদন বলছে, অর্থ পাচার বৃদ্ধির সাথে এড়ানো যাচ্ছে না সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের ঝুঁকি। এ অবস্থায় আবারও সম্পৃক্ত হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজি, যার অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে মিলবে আইনি সহায়তা। সরকারের নতুন উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই জাতীয় কৌশলপত্র তৈরি করা হচ্ছে। চলছে ঝুঁকিপূর্ণ কোম্পানি আইন সংশোধনের চিন্তাভাবনা। পদক্ষেপ আসছে এনজিওদের কার্যক্রম পর্যবেক্ষণে। জোর দেওয়া হয় অনলাইন লেনদেন, ভার্চুয়াল গেম, বেটিং বা ক্রিপ্টোকারেন্সির কার্যক্রম নজরদারির। এছাড়া জটিল মামলা দ্রুত নিষ্পত্তিতে সিআইডির ভিন্ন স্থায়ী প্রসিকিউশন সেল গঠনের সুপারিশ জাতীয় সমন্বয় কমিটির। টাকা আদায় করার জন্য যদি আপনি কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন এবং বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে আপনি দিয়ে দিবেন যদি সে আদায় করতে পারে, এই পদ্ধতি আগামীতে হয়তো ব্যবহার করলে আরও বেশি কার্যকর পদক্ষেপ হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, পুরনো টাকা ফেরত না আনতে পারি, নতুন টাকা যেন দেশ থেকে না যায়। কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস অর্থনীতিতে গুরুত্ব দেয় কমিটি। এছাড়া উঠে আসে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ানোর তাগিদও। বাণিজ্যের আড়ালে প্রায় 75% অর্থ পাচারের সাথে জড়িত ব্যবসায়ীরা। এ তালিকায় যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, আমলা সহ অন্যান্য পেশাজীবীরাও, যা রোধে
কাঙ্ক্ষিত পদক্ষেপের আলোচনা দীর্ঘদিন ধরে শোনা গেলেও ফলাফল মিলছে না কিছুতেই। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ইয়াবা সহ ধরা পড়ার সময় একজনের পকেটে ছিল আরেকজনের পরিচয়পত্র। সেই পরিচয় মামলা 2 বছর কারাভোগ, শেষ পর্যন্ত রায়ে মৃত্যুদণ্ড। কিন্তু রায়ের পর এনআইডির সূত্র ধরে আসামি ধরা পড়লে বেরিয়ে এলো বিস্ময়কর তথ্য। যাকে সোনা মিয়া হিসেবে দণ্ড দেওয়া হয় সে আসল সোনা মিয়াই নয়, বরং আসল সোনা মিয়াকে আটকের পর কক্সবাজার পুলিশ তদন্ত নেমে খুঁজে পেয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। আজিম নিহাদের রিপোর্টে বাকিটা। একটি জাতীয় পরিচয়পত্র, যা ঘিরে কক্সবাজারে ঘটে গেছে যত সব ভুজবাজি, একই সাথে খুলে গেছে বড় একটি অপরাধের সূত্র। ঘটনার শুরু 2020 সালের 2 মার্চ। সেদিন রামু এলাকা থেকে 1,90,000 ইয়াবা সহ রমজান আলী ও নূর মুস্তফার নামে দুজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় রমজান আলীর পকেটে মেলে এনআইডি কার্ড, যাতে নাম ছিল সোনা মিয়া। এরপর রমজান ওরফে সোনা মিয়া, নূর মুস্তফা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। 2022 সালের 13 জুন সোনা মিয়া ওরফে রমজান এবং নূর মুস্তফা জামিনে বেরিয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলার রায়ে মৃত্যুদণ্ডের আদেশ হয় রমজানের। বাকি 4 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। গত 23 জুন এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী র্যাব রমজানকে ধরতে গিয়ে ধরা পড়ে আসল সোনা মিয়া। এরপর কারাগারে গিয়ে সোনা মিয়া নিজেকে নিরপরাধ দাবি করলে বিষয়টি তদন্তের দায়িত্ব পায় পুলিশ। তখনই বেরিয়ে আসলো আসল রহস্য। জেল কারাগারে যাওয়ার 2-3 দিন পরে সে জেল সুপার বরাবর আবেদন করে যে সে আসলে এই ঘটনার প্রকৃত আসামি নয়। তার নাম সোনা মিয়া ঠিক আছে, কিন্তু সে প্রথম দিন ধৃতও হয়নি এবং আগে যে জেল খেটেছে সে ছিল প্রকৃত আসামি। তথ্য বলছে ইয়াবা পাচারের মামলার সব আসামি রোহিঙ্গা, সোনা মিয়াও তাই। মূলত সোনা মিয়ার সাথে যোগ সাজসে তার এনআইডি বহন করছিল রমজান, যাতে ধরা পড়লেও তথ্যের গরমিলে মামলা থেকে রেহাই পায়। সোনা মিয়াকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সোনা মিয়া বলে যে এই যে রমজান, যে তার নাম দিয়ে জেল খেটেছে সোনা মিয়ার নাম দিয়ে, সে তার পূর্ব পরিচিত এবং সে ছিল রোহিঙ্গা। প্রায় 12 বছর আগে থেকে তার সাথে পরিচয় এবং প্রায় 3-4 বছর একসাথে ছিল তারা। তার এনআইডি কার্ডটা এই রমজান ব্যবহার করত। তবে রোহিঙ্গা হয়েও সোনা মিয়া কিভাবে এনআইডি সংগ্রহ করলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। রোহিঙ্গাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে উপস্থাপন করে ওনাদেরকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে, নাম চেঞ্জ করে বাংলাদেশি যে পরিচয়পত্র সংগ্রহ করছে। আমি মনে করি যে এটা আরও বেশি স্ক্রুটাইনিস করা দরকার। আসল সোনা মিয়ার ঠিকানা শহরের কুতুবদিয়াপাড়া, রমজান থাকে উকিয়া ক্যাম্পে। তবে রমজান আলী এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে বলে দাবি করছে বিভিন্ন সূত্র। গফুর ছাড়া বাকি 3 আসামিও পলাতক। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।